নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 2025 ফেব্রুয়ারি, একটু আপনারা 5 বছর আগে পিছিয়ে যান, ধরে নিন 2020 ফেব্রুয়ারি। সেই সময়টার কথা একটু ভাবুন। তার ঠিক 9 মাস আগেই বাংলায় বা সারা দেশে লোকসভা ভোট হয়েছে। বাংলাতে বিজেপি 18খানা লোকসভা আসন জিতেছে এবং বিজেপি নেতারা বলা বলি শুরু করে দিয়েছিল। সবাই প্রায় স্লোগানের আকারে নিয়ে গেছিলেন যে এবারে হাফ, 21-এ সাফ। 2020 ফেব্রুয়ারি যখন এরকম একটা সময়, ঠিক ভোটের 1 বছর আগে, 21-এর ভোটের 1 বছর আগে, তখন ওই স্লোগানটা সবার মুখে মুখে ঘুরছিল, টকবক করে ফুটছে রাজ্য বিজেপি। শুধু সময়ের অপেক্ষা কখন হচ্ছে তারা রাজ্যের ক্ষমতায় তারা বসবেন। দিল্লি থেকে কেন্দ্রীয় নেতারা এসেও একই স্লোগান, এবারে হাফ হয়ে গেছে লোকসভাতে, বিধানসভায় সাফ হয়ে যাবে, আমাদের শুধু ক্ষমতা দখলটা বাকি। এরকম একটা অবস্থা নিয়ে রাজ্য বিজেপি একবারে টকবক করে ফুটছে। তখন বিজেপির প্রার্থী হওয়ার জন্য নানান দিকে তদবির শুরু হয়েছে। তৃণমূল থেকে অনেকে যোগাযোগ শুরু করেছে, যদিও সঙ্গে সঙ্গে তখনই যায়নি, যারা পরে আরো অনেকে গিয়েছিলেন তারা জল মাপা শুরু করেছে, তৃণমূল কি সত্যি ক্ষমতা আসতে পারবে, আইপ্যাক টাইপ্যাক কাদেরকে নাকি প্রশান্ত কিশোরকে নেওয়া হয়েছে ভোট কুশলী হিসাবে, তারা কি আদৌ ভোট বৈতরণী পার করে দিতে পারবেন কিনা, এই নিয়ে তৃণমূল বিধায়কদের মধ্যে নানান জল্পনা চর্চা, জলমাপা এসব চলছে। মানে ভাবুন, একটা মানে ঠিক 5 বছর আগে আপনি যদি ফিরে যান, ঠিক এরকম একটা চিত্র বাংলার রাজনীতিতে দেখা গিয়েছিল। আর ঠিক 5 বছর বাদে 2025 ফেব্রুয়ারি, এবারও ঠিক ধরুন প্রায় যদি হিসেব করি 21-এর মার্চ মাসে ভোট ঘোষণা হবে, তাহলে 13 মাস বাকি, 1 বছরই বলা যায় প্রায়। তো এখন রাজ্য বঙ্গ বিজেপির অবস্থাটা একটু বুঝুন যে সদ্য বুথ সভাপতি নির্বাচন আর সাংগঠনিক নির্বাচন শুরু হয়েছে বিজেপিতে। বুথ সভাপতি নির্বাচন হয়ে গেছে। সেখানে বিস্তর অভিযোগ, বহু জায়গাতে 81,000 বুথ, প্রায় বোধহয় 50-60% এলাকাতে বুথ সভাপতি কাকে করা হবে সেই নিয়েই বিস্তর সমস্যা। অনেক জায়গা বলেছে যারা সক্রিয় সদস্য না তাদেরকে বুথ সভাপতি করে দেওয়া হয়েছে, এইসব অভিযোগ এসছে বিভিন্ন জায়গা থেকে। এবং কত বুথ সভাপতি হয়েছে, কত বুথ কমিটি হয়েছে তা বিজেপি নেতারাও জানেন না। কারণ এত সাংগঠনিক দুর্বলতা। লোকসভা ভোটে গত জুন মাসে হেরে যাওয়ার পরে এখন সংগঠন অবস্থা, 6টা আসন কমে গেছে, সংগঠন অবস্থা খারাপ, কর্মীরা হতাশাগ্রস্ত। তো এরকম একটা অবস্থা। তারপরে হয়েছে মন্ডল সভাপতি নির্বাচনের পরেও একইভাবে অভিযোগ উঠেছে যে পেটোয়া লোকরা, জেলা যারা মাথারা আছে, জেলাতে যারা আছে সাংগঠনিকভাবে, তারা তাদের মতো করে তাদের পছন্দের লোক, গোষ্ঠীর লোককে তারা করেছে। অনেক দলবদলুরা মন্ডল সভাপতি হয়ে গেছেন, যাদের বিজেপিতে কন্ট্রিবিউশন একেবারে নেই বললেই চলে। অনেক পুরনো আদি কর্মী যারা, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ উঠছে। কেউ বলছেন ব্যাঙ্গালোরে থাকেন, তিনিও বাংলার কোন একটা জায়গায় মন্ডল সভাপতি হয়ে গেছেন, এই ধরনের অভিযোগ উঠছে। এবং এটা যে খুব অসত্য নয়, সেটা গঙ্গারামপুরের বিধায়ক, দক্ষিণ দিনাজপুরের সত্যেন্দ্রনাথ রায়, তিনিও ফেসবুক পোস্টে দুদিন আগেই লিখেছেন যে গঙ্গারামপুরের সভাপতিদের নাম ঘোষণা করা হলো, দেখলাম নির্বাচিত বিধায়কদের দলে কোনো মূল্য নেই। আমি দেখলাম কর্দহ, ভিকার এবং মন্ডল সভাপতিকে আমি চিনিও না, জানিও না। আমার দল সবাই জানে আমি শুধু বিধায়ক নয়, আমি একজন সংগঠক দলের, এবং দলের অত্যন্ত পুরনো সংগঠকদের নাম দিয়েছিলাম মন্ডল সভাপতি হিসাবে। কিন্তু দুর্ভাগ্য, ডিআরও জেলা সভাপতি যে আমাকে গত বিধানসভা হারানোর চেষ্টা করেছিল, তার কথা সভাপতি করেছে, কারণ তারা আগামী নির্বাচনে হারানোর চেষ্টা করবে। আমি ভীষণভাবে দুঃখিত, ওই সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছি। বলে আশা করি দল নির্বাচনে জয় এবং স্বার্থ বিবেচনা করবে। তো এই ধরনের পোস্ট এমএলএরা করছেন ফেসবুকে, তারা এমএলএ রয়েছেন এখনো। তো মন্ডল সভাপতি নির্বাচিত হচ্ছে, পুরনো সংগঠকদের বাদ দেওয়া হচ্ছে, তিনি যাদেরকে চেনেনি না, যাদের নাম দিয়েছিলেন তাদেরকে সভাপতি করেনি, এইসব আসছে বিভিন্ন জায়গা থেকে। তো এইরকম একটা অবস্থার মধ্যে এবার শুরু হয়েছে যে উপরের তলার নেতাদের মধ্যে কাদা ছড়াছড়ি, আকচাকচি, মানে গোষ্ঠীদ্বন্দ্বের একটা চূড়ান্ত পর্যায়ে। আপনারা নিশ্চিতভাবেই জেনে গিয়েছেন যে গত শুক্রবার থেকে যে ইস্যুটা নিয়ে বিজেপির অন্দরে বাজার গরম রয়েছে, সেই জগন্নাথ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক রাজ্য কমিটির যে বিজেপির এ রাজ্যে, সেই জগন্নাথ চট্টোপাধ্যায় একটা ফেসবুক পোস্ট নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যেই জলগোলা শুরু হয়েছে, যেহেতু তিনি সেই লিস্টে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের নাম দিয়েছিলেন, এবং তার ফলে দিব্যেন্দুর গোসা হয়েছিল। দিব্যেন্দুর গোসা মানে, আমি দিব্যেন্দুর গোসা বলছি, আসলে শুভেন্দু অধিকারীর গোসা হয়েছিল। দিব্যেন্দু জগন্নাথকে আইনি নোটিশ পাঠিয়েছে সেই পোস্ট ডিলিট করার জন্য, এবং এগুলো সমস্ত ভুয়ো এসব বলে টলে লিগাল নোটিশ পেয়ে জগন্নাথ তিনি পোস্ট ডিলিট করেছেন, পোস্ট মুছে দিয়েছেন। কিন্তু সেই লড়াইটা সেখানে থামেনি।
এখন হচ্ছে দিল্লি থেকে নেতারা বলে দিয়েছেন সবাইকেই যে এটা নিয়ে যেন কেউ কোনো বিতর্কিত মন্তব্য না করে আর, এবং এটা এই ইস্যুটাকে যেন আর কেউ খুঁচিয়ে না ঘা করে। এসব তারা বলেছেন যে সামনে নির্বাচন আসছে, বিধানসভা ভোট, এর মধ্যে হচ্ছে নেতারা যাতে এইসব জিনিস নিয়ে আকচাকচি কাদা ছড়াছড়ি না করে। তাই উপরে কেউ কিছু মুখে বলছেন না, কিন্তু দেখা যাচ্ছে যে সমাজ মাধ্যমে কেউ কেউ হচ্ছে ইতিমধ্যেই জগন্নাথ চট্টোপাধ্যায়কে ট্রোল করা শুরু করেছেন, এবং তার স্ত্রীকেও টানা হয়েছে, স্ত্রীর নাম ধরে হচ্ছে সেগুলো করা হয়েছে, বিভিন্ন দিক থেকে হয়েছে। পাল্টাবার জগন্নাথ শিবিরের লোকরাও শুভেন্দু অধিকারীদের পাল্টা ট্রোল করা শুরু হয়েছে, মানে শুভেন্দু অধিকারী বলবো না, শুভেন্দু দিব্যেন্দু পার্থিব সেদেরকে নিয়ে। তো এই আকচাকচি এগুলো চলছে, কারণ হচ্ছে এটা পরিষ্কার যে উপরে নেতারা কেউ কিছু বলছেন না, কিন্তু তলে তলে তারা যে কেউ কাউকে ছেড়ে দিচ্ছেন না তার প্রমাণ হচ্ছে দেখা যাচ্ছে যে সমাজ মাধ্যমে যার যার শিবিরের লোক, যার যার শিবিরের অনুগামীরা, তারা তাদের মতো করে, এক শিবির হচ্ছে জগন্নাথকে আক্রমণ করছে, আরেক শিবির দিব্যেন্দুদের আক্রমণ করছে, শুভেন্দুদের আক্রমণ করছে। এটা সমাজ মাধ্যমে চলছে, এবং এটা ইউটিউব চ্যানেলেও চলে এসছে। কেউ কেউ হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে হচ্ছে নানান প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন, বিজেপির অ্যাকাউন্টের টাকা কোথায় গিয়েছে নির্বাচনের সময়, কেন এত লক্ষ টাকা ওই অ্যাকাউন্টে গিয়েছে, সেই অ্যাকাউন্টের ব্যাপারে জগন্নাথবাবু কিছু বলতে পারবেন কিনা, তার কিছু বলার আছে কিনা, এইসব প্রশ্ন তুলছেন। তো এখন জানা যাচ্ছে যে যেসব অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যেসব সংবাদ মাধ্যমকে টাকা দেওয়া হয়েছে, বিজেপির অ্যাকাউন্ট থেকে প্রশ্ন তোলা হয়েছে, সেসব সংবাদ মাধ্যমের সঙ্গে নাকি আবার আরএসএস এর যোগসূত্র রয়েছে। সুতরাং আরএসএস হচ্ছে এটাতে সক্রিয় হয়ে গেছে। বাংলার আরএসএস এর নেতারা বা এখানকার যারা আছে বিজেপির পার্টির মধ্যে যারা আরএসএস এর সঙ্গে ঘনিষ্ঠ, তারা আবার আরএসএস এর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টা জানাচ্ছেন যে এইভাবে জগন্নাথ চট্টোপাধ্যায়কে আক্রমণ করা হচ্ছে অন্যভাবে। কারণ পরিষ্কার যে কোন একজন সমাজ মাধ্যমে এইসব প্রশ্ন তুললো, জগন্নাথ চট্টোপাধ্যায়কে শুলে চড়ালো কি তাকে কাঠগড়ায় তুললো, সেখানে কাদের হাত থাকতে পারে এটা বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে সামনে কেউ হয়তো আসবেন না, কিন্তু পেছন থেকে হয়তো সমাজ মাধ্যমে কাউকে দিয়ে দিয়ে এই ধরনের হচ্ছে আক্রমণ হবে। তো এটা বুঝতে পারছেন, জগন্নাথ নিশ্চিতভাবে বুঝতে পারছেন। তো এখানকার সেই যারা আক্রমণ করছেন, প্রতি আক্রমণ হচ্ছে, সেই নিয়ে দিল্লির নেতাদের কাছে খবর যাচ্ছে। আরএসএসও শুনলাম এইসব ব্যাপারে ওয়াকিবহাল, কারণ একটি সংবাদ মাধ্যমের নাম করা হয়েছে যেটা সঙ্গে আরএসএস এর যোগসূত্র রয়েছে, তারা নাকি টাকা পেয়েছিল, এবং সেই সংবাদ মাধ্যমের সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায়ের যোগ কি সেই নিয়েও হচ্ছে সমাজ মাধ্যম বা ইউটিউবে হচ্ছে ভিডিও হয়েছে বা আমি দেখেছি। তো এখন ব্যাপার হচ্ছে যে শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না। এদিকে শুভেন্দু অধিকারীরা বিধানসভা, শুভেন্দু অধিকারী সাসপেন্ড হওয়ার পর তারা বাইরে বিক্ষোভ করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আজকের বিধানসভার ভিতরে শুভেন্দুকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে আমাকে বলা হচ্ছে বা আমাদের সরকারকে বলা হচ্ছে জঙ্গিদের সরকার। তো আমি, যিনি বলছেন মানে শুভেন্দুর কথা উল্লেখ করেছেন, মানে নাম না করে, যে যিনি বলছেন যে আমাদের সরকার জঙ্গিদের মদত দিচ্ছে, তো আমার সঙ্গে কি জঙ্গিদের যোগাযোগ আছে, কেউ প্রমাণ দিতে হবে, দিতে পারবে, তাহলে আমি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেবো। এবং তিনি রাগত স্বরে এও বলেছেন যে যারা বলছেন তাদের বিষয় হচ্ছে আমি প্রধানমন্ত্রীর কাছেও অভিযোগ করব। তো বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারীদেরও হচ্ছে শুভেন্দু অধিকারীর চাপ আরও বাড়ছে, দলেও হচ্ছে অনেকে সমালোচনা শুরু করেছে, বিশেষ করে জগন্নাথকে আক্রমণের বিষয়ে তিনি উপরে মুখে কিছু বলছেন না, কিন্তু যারা আক্রমণ করছে তারা কাদের কথায় হচ্ছে সেটা নিশ্চিতভাবেই হচ্ছে বোঝাই যাচ্ছে। এবং শুভেন্দু শিবির আবার পাল্টা জগন্নাথকে হচ্ছে কাঠগড়ায় তুলছেন যে জগন্নাথরাও কাউকে কাউকে দিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করানোর জন্য তাদেরকে ফোন করছে, এই ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ এসব চলছে। এতে মোটামুটি মত্ত দিল্লির নেতারা বুঝতে পেরেছেন যে এইভাবেই চলবে, কিছুতেই তারা থামাতে পারছেন না, এবং আগুনটা যে জায়গায় লেগেছে এখন চট করে এটা থামারও নয়। এবং রাজ্য সভাপতির নামও ঘোষণা হয়নি, রাজ্য সভাপতির নাম ঘোষণা হলে সেটা আরো বেশি বাড়বে, কারণ যে পক্ষ যে শিবিরের লোক হবে না তারা আবার তাদেরকে টাইট দেওয়ার জন্য যে শিবিরের লোক হবে তারা আবার কিছু ব্যবস্থা নেবেন, এই নিয়েই চলবে। তো আমি এই মঙ্গলবার দিন সমাজ মাধ্যমেই এক রাজনৈতিক বিশ্লেষকের হচ্ছে বক্তব্য শুনছিলাম, একটি ইন্টারভিউ তিনি দিচ্ছিলেন, বাংলার একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, তাকে বড় চ্যানেলে খুললে টুললে তার মুখ দেখা যায়। তা তিনি বলছিলেন যে সিপিএম ৫-৭% ভোট নেমে এসছে, সিপিএম এর কোনো বিরোধিতার মানে কোনো জায়গা নেই, ৫-৭% ভোট নেমে এলো সিপিএম এর। দক্ষিণ ২৪ পরগনাতে সিপিএম এর সম্মেলনে ভোটাভুটিতে সম্পাদককেই হারিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে সিপিএম এর অবস্থা, মানে ক্ষমতা দখলের জন্য মানুষের সমর্থন নেই, ভোট নেই, কিন্তু ক্ষমতা দখলের জন্য তারা লড়াই করে যাচ্ছে। তাদের কাছে মানুষের ইস্যুগুলো ইস্যু নয়,
সরকার বিরোধিতার বিষয়টা ইস্যু নয়, তাদের হচ্ছে কে সম্পাদকের চেয়ারে বসবে বা কোন সম্পাদককে সরিয়ে দিতে হবে সেই নিয়ে তারা মত্ত। আর বিজেপি মত্ত হচ্ছে নিজেদের দলীয় কোন্দলে এই নেতা ওকে এই বলেছে, এই নেতা ওই পোস্ট করেছে, তাই পাল্টা তাকে একটুখানি রগড়ে দিলাম, এই নিয়ে ব্যস্ত। তা 26-এর নির্বাচনটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী পক্ষ শুধুমাত্র মিডিয়া থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধু মিডিয়া বিরুদ্ধে লড়াই করবেন? আমি জানি না। যদি এই হয় তাহলে কিন্তু 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো কিন্তু স্বপ্নই থেকে যাবে বিজেপি বা সিপিএম এর। তো রাজনৈতিক বিশ্লেষক কিসের ভিত্তিতে বলেছেন আমি জানি না, কিন্তু তিনি বলেছেন এবং তিনি একজন বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তাকে অনেকে চেনেন, বড় চ্যানেলে তিনি বসেন। তো জানি না তার এটা হচ্ছে উপলব্ধি, তিনি এটা করেছেন, আমি জানি না। ঠিক ভোটের 13 মাস হয়তো বাকি ভোট ঘোষণা। তো এই অবস্থা রাজ্যের বিরোধী দল বিজেপির এবং সিপিএম এর। তো বিজেপি এখন এই কাদা ছোড়াছুড়ি নিয়ে কি সামনের ভোটে নামবে, 26-এর ভোটে নামবে, এটাই এখন প্রশ্ন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।